ওকে, তো আমরা যদি নেক্সট কোয়েশ্চেনটাতে আসি, নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে, একটি কঠিন এবং একটি তরল সমযোজী যৌগের উদাহরণ দাও। গিভ ওয়ান এক্সাম্পল ইচ অফ এ সলিড অ্যান্ড এ লিকুইড কোভ্যালেন্ট কম্পাউন্ড। তো একটা কঠিন সমযোজী যৌগ, একটা কঠিন সমযোজী যৌগ, দাঁড়া একটু এটা একটু পরিষ্কার করে লিখি। হচ্ছে চিনি, এছাড়াও অথবা ন্যাপথালিন, অথবা গ্লুকোজ। ঠিক আছে, আর একটা তরল সমযোজী যৌগ হচ্ছে জল, ইথানল, এগুলো। তো সলিড কোভ্যালেন্ট কম্পাউন্ড এর এক্সাম্পল হচ্ছে সুগার, ন্যাপথালিন, গ্লুকোজ, এগুলো। আর লিকুইড কোভ্যালেন্ট কম্পাউন্ড হচ্ছে ওয়াটার, ইথানল, তো যে কোনো একটা দিলেই হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, কিপ যন্ত্রের সাহায্যে প্রস্তুত করা যায় এমন একটি গ্যাসের নাম লেখো। নেম আ গ্যাস হুইচ ক্যান বি প্রিপেয়ার্ড ইন কিপস অ্যাপারেটাস। তো এরকম যে গ্যাসটা রয়েছে যাকে কিপ যন্ত্রের সাহায্যে অর্থাৎ কিপস অ্যাপারেটাস দিয়ে তৈরি করা যায়, সেটা হচ্ছে H2S। ঠিক আছে, আর এই একই কোয়েশ্চেন জিজ্ঞেস করছে গ্যাসটির প্রস্তুতির বিক্রিয়ার সমিত রাসায়নিক সমীকরণটি লেখো। রাইট দ্য ব্যালেন্সড কেমিক্যাল ইকুয়েশন অফ রিয়াকশন ফর দ্য প্রিপারেশন অফ দ্য গ্যাস। তো সেই রিয়াকশনটা আমি এখানে লিখে দেখাচ্ছি। FeS অর্থাৎ ফেরাস সালফাইড, তার সাথে H2SO4 এর রিয়াকশন করানো হয় ডাইলিউট H2SO4 বা লঘু H2SO4 এর সাথে রিয়াকশন তৈরি হয় FeSO4 প্লাস H2S, আর H2S টা গ্যাস হওয়ায় এটা বেরিয়ে যায়। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি বলছে, মুক্ত বায়ুতে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে কেন? Why does a copper vessel turn green in color when it is exposed to open air? তো এই কোয়েশ্চেনের আনসারটা যেটা, মুক্ত বায়ুতে মুক্ত বায়ুতে তামার পাত্র CO2, জলীয় বাষ্প ইত্যাদির সঙ্গে বিক্রিয়া করে সবুজ বর্ণের ক্ষারকীয় কপার কার্বনেট উৎপন্ন করে। ঠিক আছে,
তো এই কারণেই কিন্তু তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে। এই কারণে তামার পাত্র সবুজ বর্ণ ধারণ করে। ঠিক আছে? আচ্ছা, এখানে যে রিয়াকশনটা হয় রিয়াকশনটাও লিখে দিচ্ছি, সেটা হচ্ছে 2Cu প্লাস CO2 প্লাস O2 প্লাস H2O থেকে তৈরি হয় CuCO3 ডট CuOH হোল 2। ঠিক আছে? আর যে জিনিসটা তৈরি হলো এটারই কালার হচ্ছে সবুজ। ঠিক আছে? আর এটাই কিন্তু এই যে ক্ষারকীয় কপার কার্বনেট যেটা লিখেছি না, তারই ফর্মুলা হচ্ছে এটা। ক্লিয়ার? আর এটা যদি আমি পাশে ইংলিশেও লিখে দিচ্ছি, ইন ওপেন এয়ার copper vessel reacts with CO2, water vapor to produce green colored basic copper carbonate. Hence, copper vessel turn green when it is exposed to open air। ঠিক আছে? আর রিয়াকশনটা হচ্ছে, রিয়াকশন তো এখানে তোরা দেখতেই পাচ্ছিস, সেই রিয়াকশনই হবে এটা। ঠিক আছে? তো রিয়াকশনটা আমি এখানে জাস্ট কপি পেস্ট করে দিচ্ছি। ওকে? আর এই যে জিনিসটা, এটার কালার হচ্ছে গ্রিন। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন যেটা, এটা আগের কোয়েশ্চেনের, অথবা তামার এবং পিতলের পাত্রে দীর্ঘ সময় দই ও টক স্বাদের ফল রাখা হয় না কেন, তার দুটি কারণ লেখো। রাইট টু রিজনস why curd and sour fruits are not kept for long in copper and brass utensils। আচ্ছা, এই যে কোয়েশ্চেনটা, এর যে আনসারটা, এখানে দুটো কারণ চেয়েছে। তো আমরা যদি পয়েন্ট ওয়াইজ কারণগুলোকে রাখি, সেটা হচ্ছে 1 নম্বর কারণ, আহ, দই বা টক স্বাদের ফলে উপস্থিত জৈব অ্যাসিড বায়ুর উপস্থিতিতে তামা বা
পিতলের সঙ্গে বিক্রিয়া করে দ্রাব্য লবণ উৎপন্ন করে। যা খাদ্যদ্রব্যে বিষক্রিয়া ঘটায়। ঠিক আছে? তো এই হচ্ছে একটা কারণ। আর দ্বিতীয় কারণ যেটা, সেটাও এখানে কিন্তু আমি লিখছি। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে এই বিক্রিয়ার ফলে এই বিক্রিয়ার ফলে খাদ্যদ্রব্যের স্বাদ ও গন্ধে গুণগত পরিবর্তন ঘটে। একই সঙ্গে তামা বা পিতলের পাত্রের ক্ষয় ঘটতে থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে এই প্রশ্নের উত্তর। আমরা যদি এটাকে ইংলিশে লিখি, write two reasons why curd and sour fruits are not kept for long in copper and brass vessels বা brass utensils। তো এখানে প্রথম যেটা, the acids in food, ফুড মানে হচ্ছে কার্ড অ্যান্ড sour food react with copper or brass to form harmful soluble salt which makes food toxic। আর সেকেন্ড রিজন যেটা, the reaction between acid and the utensil changes the smell and taste of the food and also corrodes the vessel। ঠিক আছে? তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার।
আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। ওকে, তো এই কোয়েশ্চেনে আমরা যদি দেখি, অ্যাসিটিক অ্যাসিড একটি জৈব যৌগ, কিন্তু সোডিয়াম বাইকার্বনেট জৈব যৌগ নয়, কেন? উভয় ক্ষেত্রে একটি কারণ লেখো। অ্যাসিটিক অ্যাসিড is an organic compound but NaHCO3 is not. Give one reason for each. তো এখানে কোয়েশ্চেনের দুটো পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড কেন একটা অর্গানিক কম্পাউন্ড, আর সোডিয়াম বাইকার্বনেট কেন নয়। তো CH3COOH একটি জৈব যৌগ, কারণ এখানে যদিও একটা কারণ জানতে চেয়েছে, আমি তাও দু তিনটে কারণ দিয়ে দিচ্ছি, যে কোনো একটা লিখলেই হবে। সিসি বন্ধনের উপস্থিতি, ঠিক আছে, অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিডে কিন্তু কার্বন কার্বন বন্ধন রয়েছে। দুই হচ্ছে সিএইচ বন্ধনের উপস্থিতি। তিন হচ্ছে কার্যকরী মূলক রয়েছে COOH। তো এইগুলো কিন্তু যেখানে রয়েছে তার মানে সেটা কিন্তু একটা জৈব যৌগ। আর NaHCO3 অর্থাৎ সোডিয়াম বাইকার্বনেট জৈব যৌগ নয়, কারণ এবার এর কারণগুলো যদি আমরা একটা একটা করে লিখি, এক এক প্রথম কারণ হচ্ছে সিসি বন্ধন অনুপস্থিত। দুই হচ্ছে সিএইচ বন্ধন অনুপস্থিত, কারণ এই সিসি বন্ধন সিএইচ বন্ধন এগুলো কিন্তু জৈব যৌগের অন্যতম প্রধান বৈশিষ্ট্য। তো সেগুলো যখন অনুপস্থিত, তাহলে সেটা কিন্তু জৈব যৌগ হবে না। আর তিন নম্বর হচ্ছে এটি Na প্লাস ও HCO3 মাইনাস আয়ন দ্বারা গঠিত আয়নীয় যৌগ। তো এই লাস্ট কারণটা কিন্তু একটা মূল কারণ, যে আয়ন থাকলে সেটা কি করে জৈব যৌগ হবে, ঠিক আছে। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। এটাকে যদি আমরা ইংলিশে লিখি পাশে, CH3 COOH is an organic compound because number one, presence of CC bond, number two, presence of CH bond, number three, COOH is present as the functional group, ঠিক আছে। আর NaHCO3 is not an organic compound because number one, CC bond is absent, number two, CH bond is absent, number three, it is an ionic
compound containing Na plus and HCO3 minus ions, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন আমরা যদি যাই, ইথিলিনের গঠন সংকেতের সাহায্যে দেখাও যে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন। শো উইথ দ্য হেল্প অফ দ্য স্ট্রাকচারাল ফর্মুলা অফ ইথিলিন দ্যাট ইট ইজ অ্যান আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন। তো আমরা কি করে দেখব? ইথিলিনের যদি আমরা ফর্মুলাটা দেখি, এই হচ্ছে ইথিলিনের ফর্মুলা। এখানে তোরা দেখতে পাচ্ছিস যে এক একটা কার্বন, ধরে নে এই কার্বন অ্যাটমটা, এটা কটা অ্যাটমের সাথে কানেক্টেড? এই হাইড্রোজেন, এই হাইড্রোজেন আর এই কার্বন, মানে তিনটে অ্যাটমের সাথে কানেক্টেড, তাই তো? তিনটে অ্যাটমের সাথে যুক্ত। তো কার্বন ম্যাক্সিমাম কতগুলো অ্যাটমের সাথে যুক্ত হতে পারে? চারটে, কিন্তু এখানে তো তিনটে আছে, অর্থাৎ এটা কিন্তু অসম্পৃক্ত বা আনস্যাচুরেটেড। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এটার আনসারটা যদি আমরা লিখি, ইন ইথিলিন, এখানে ইংলিশটাতেই প্রথমে লিখে নিই, তারপর বাংলাটাতে লিখছি। ইন ইথিলিন ইচ carbon atom is attached with three other atoms, ঠিক আছে। যেখানে যদি মানে স্যাচুরেটেড হতো তাহলে চারটের সাথে কানেক্টেড থাকতো। while in a saturated hydrocarbon, carbon atom is attached with four other atoms, ঠিক আছে। in ethylene, carbon carbon double bond is present, which is a characteristic of an unsaturated হাইড্রোকার্বন, ঠিক আছে। তো এই হচ্ছে আনসার। এটাকে যদি আমরা বাংলায় লিখি, ইথিলিনে প্রতিটি সি পরমাণু তিনটি পরমাণুর সাথে যুক্ত, যেখানে সম্পৃক্ত যৌগে সি পরমাণু চারটি অন্য পরমাণুর সাথে যুক্ত থাকে, ঠিক আছে। আর এর সাথে আরেকটা কথাও বলে দিতে হবে, ইথিলিনে সিসি দ্বিবন্ধন উপস্থিত, যা একটি
অসম্পৃক্ত হাইড্রোকার্বনের পরিচায়ক। ঠিক আছে, তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। আশা করি বুঝতে পেরেছি সেটা। আমরা যদি নেক্সট কোয়েশ্চেনে আসি, এটা হচ্ছে বিভাগ ঘয়ের কোয়েশ্চেন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। চার্লসের সূত্রটি লেখো এবং ব্যাখ্যা করো। চার্লসের সূত্র থেকে সেলসিয়াস স্কেলে পরম শূন্যের মান নির্ণয় করো। এগুলো 3 নম্বরের কোয়েশ্চেন। তো কি করে সলভ করতে হবে আমরা দেখব। ইংলিশে কোয়েশ্চেনটা কি বলছে, স্টেট অ্যান্ড এক্সপ্লেইন চার্লস ল, অবটেইন দ্য ভ্যালু অফ অ্যাবসলিউট জিরো ইন সেলসিয়াস স্কেল ফ্রম চার্লস ল। ঠিক আছে, তো এটা যেহেতু একটা ডেসক্রিপটিভ কোয়েশ্চেন, তো সেই কারণে আমি আনসারটা আগে থেকেই এখানে টাইপ করাই আছে, তো জাস্ট আমি এক্সপ্লেন করছি। চার্লসের সূত্রের যে বিবৃতিটা সেটা প্রথমে লিখতে হবে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পায়। অর্থাৎ মনে রাখতে হবে স্থির চাপ, এটা মনে রাখতে হবে, নির্দিষ্ট ভর এটা মনে রাখতে হবে। আর 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল মনে রাখতে হবে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি আমি বাড়াই বা কমাই, তাহলে ওই 0 ডিগ্রি সেলসিয়াসে যে আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তো এটাকে যদি আমরা ব্যাখ্যা করি, তো দেখি কি করে এটা ব্যাখ্যা করা যায়। ধরি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন V0। স্থির চাপে গ্যাসের উষ্ণতা 1 ডিগ্রি সেলসিয়াস যদি বৃদ্ধি করা হয়, তাহলে আয়তন বৃদ্ধি কতটা হবে, V0/273। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এখন গ্যাসের আয়তন কত হবে, V1 ধরে নিচ্ছে, সেটা হচ্ছে V0 প্লাস V0/273, অর্থাৎ V0 কমন নিলে 1 প্লাস 1/273, রাইট। একইভাবে যদি আমরা স্থির চাপে গ্যাসের উষ্ণতা 2 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করি, তাহলে গ্যাসের আয়তন কত হবে, মনে করি V2, সেটা হবে V0 প্লাস 2V0/273, অর্থাৎ V0 কমন নিলে 1 প্লাস 2/273। এবং টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, ভিটি, সেটা হচ্ছে V0 প্লাস TV0/273, V0 কমন নিলে 1 প্লাস T/273। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দেখছি গ্যাসের আয়তনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আবার গ্যাসের উষ্ণতা স্থির চাপে যদি আমরা 1 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করি, তাহলে আয়তন হ্রাস কতটা হবে, V0/273, অর্থাৎ -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, V-1 যদি ধরে নিই, তাহলে V0 মাইনাস V0/273, V0 কমন নিলে 1 মাইনাস 1/273। ঠিক আছে, অনুরূপ ভাবে -T ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, V-T যদি ধরি, তাহলে V0 মাইনাস T V0/273, V0 কমন নিলে 1 মাইনাস T/273। ঠিক, অর্থাৎ চার্লসের সূত্রানুসারে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস করলে গ্যাসের আয়তন কত হবে, V প্লাস মাইনাস টি যদি ধরে নিই, তাহলে V0 কমন নিলে 1 প্লাস মাইনাস T/273। তো এই হচ্ছে চার্লসের সূত্রের ব্যাখ্যা। আর এখান থেকে আমরা পরম শূন্য উষ্ণতার ধারণা কি করে পাবো। চার্লসের সূত্রানুসারে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়, V-273 যদি ধরে নিই, তাহলে V0 মাইনাস V0 ইন্টু 273/273, অর্থাৎ 0। অর্থাৎ স্থির চাপে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয়, 0 হয়। এই উষ্ণতাকে এই কারণেই পরম শূন্য উষ্ণতা বলে। স্থির চাপে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের উষ্ণতাকে আমরা যদি ভুজ ধরে নিই, অর্থাৎ এক্স অ্যাক্সিস, এবং ওই উষ্ণতায় গ্যাসের আয়তনকে অর্থাৎ ভি কে যদি কোটি ধরে নিই, অর্থাৎ ওয়াই অ্যাক্সিস, এবং এটা ধরে যদি লেখচিত্র আঁকি, তাহলে একটা সরল রেখা পাওয়া যাবে। ঠিক আছে, তো আমরা যদি দেখি, এই হচ্ছে সেই লেখচিত্র। ঠিক আছে, তো এখানে কি বলছে, এই যে সরল রেখাটা যেটা পাওয়া যাচ্ছে সেটাকে যদি পেছন দিকে আমরা বাড়াই, উষ্ণতা অক্ষকে সেটা -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ছেদ করে। অর্থাৎ স্থির চাপে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন কত হয়, 0 হয়। তো এখানে আমরা সেটা লেখচিত্র থেকেও দেখতে পাচ্ছি যে -273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে ওটা
এক্স অ্যাক্সিসকে টাচ করেছে, অর্থাৎ ওটাই হচ্ছে পরম শূন্য উষ্ণতা। তো এই প্রশ্নের উত্তর আমরা যদি ইংলিশে দেখি, তো এখানে কি বলছে ভালো করে দেখ। চার্লস লয়ের স্টেটমেন্ট যেটা, অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ইফ দ্য টেম্পারেচার অফ এ ফিক্সড মাস, তাহলে এখানে প্রেসারটা কনস্ট্যান্ট, আরেকটা হচ্ছে মাস হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে? ফিক্সড মাস of a gas is increased or decreased by 1 degree Celsius, then its volume also increases or decreases by 1 by 273 fraction of its volume at 0 degree Celsius, ঠিক আছে? তো এই হচ্ছে চার্লস লয়ের স্টেটমেন্ট। আর এক্সপ্লেনেশনটা কি? Let the volume of a fixed mass of a gas be V0. At constant pressure, if the temperature is raised by 1 degree Celsius, volume increases by V0 by 273. So the volume of gas at 1 degree Celsius, say V1, is equal to V0 plus V0 by 273. If we take V0 as the common factor, it will be 1 plus 1 by 273. Again, at constant pressure, if the temperature is raised by 2 degrees Celsius, volume of the gas will be V2, that is V0 plus 2 V0 by 273, that is V0 common নিলে কত হচ্ছে 1 plus 2 by 273. Similarly, at the volume of the gas at T degree Celsius, say Vt, that is V0 plus T V0 by 273, V0 common নিলে 1 plus T by 273. Again, if the temperature is decreased by 1 degree Celsius, volume of the gas decreases by V0 by 273. That is volume of gas at minus 1 degree Celsius. Let it be V minus 1, that will be equals to V0 minus V0 by 273. V0 common নিলে কত হচ্ছে 1 minus 1 by 273. Similarly, volume of the gas at minus T degree Celsius, say V minus T equals to V0 minus T V0 by 273. V0 common নিলে 1 minus T by 273, ঠিক আছে? So according to Charles law, on increasing or decreasing the temperature by T degree Celsius, volume of the gas will be V plus minus T, that is V0 common নিয়ে 1 plus minus T by 273. তো এই হচ্ছে চার্লস লয়ের এক্সপ্লেনেশন, ঠিক আছে? তো আশা করি এটা তোরা বুঝতে পেরেছিস। নেক্সট হচ্ছে কনসেপ্ট অফ অ্যাবসলিউট জিরো ফ্রম চার্লস ল। According to Charles' law, volume of any gas at minus 273 degrees Celsius, that is V minus 273, equals to V0 minus V0 into 273 by 273, that is 0. So at constant pressure, volume of any gas at minus 273 degrees Celsius becomes 0. Hence, this temperature is called absolute zero. তাহলে absolute zero নিশ্চয়ই তোরা বুঝতে পেরেছিস যে কি করে আসছে। At constant pressure, when temperature of a fixed mass of gas is taken as the x-axis and the volume of the gas at that temperature is taken as y-axis, we get a straight line. তাহলে এখানে কি কি নেওয়া হয়েছে মানে গ্রাফটা যদি তোরা দেখিস তাহলে বুঝতে পারবি টি ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারটাকে আমরা এক্স অ্যাক্সিস আর ভলিউমটাকে ওয়াই অ্যাক্সিসে নিয়েছি। আর এখানে কি গ্রাফ পাচ্ছি আমরা? একটা স্ট্রেট লাইন পাচ্ছি, তাই না? তো এখানে বলা রয়েছে উই গেট এ স্ট্রেট লাইন। When this line is extrapolated in the left side, it touches the y-axis at minus 273 degree সেলসিয়াস, সরি এটা এক্স অ্যাক্সিস হবে, হ্যাঁ এটা এক্স অ্যাক্সিস হবে, এটা একটু কারেকশন করে দিলাম। It touches the x-axis at minus 273 degrees Celsius, that is at constant pressure, volume of any gas at minus 273 degrees Celsius is 0. তাহলে তোরা দেখতে পাচ্ছিস যে আমরা যে স্ট্রেট লাইনটা পেয়েছিলাম ওটাকে যদি আমরা বাঁদিকে আরো এক্সট্রাপোলেট করি, আরো বাড়িয়ে দিই, তাহলে এক্স অ্যাক্সিস কে minus 273 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে টাচ করছে, আর ওখানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালু কত হচ্ছে 0। দ্যাট মিনস minus 273 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে যে কোনো গ্যাসের ভলিউম কত হবে? 0 হবে। তো এই হচ্ছে অ্যাবসলিউট জিরো। তো আই হোপ তোরা বুঝতে পেরেছিস। আর এর সাথে সাথে আমরা কিন্তু 3 নম্বর ভিডিওর একদম শেষে পৌঁছলাম। বাকি যে কোয়েশ্চেন গুলো আছে ওগুলো আমরা 4 নম্বর ভিডিওতে নিয়ে আসছি, ঠিক আছে? আর বারবার আমি যেটা বলি ভিডিও শেষে, যদি কন্টেন্ট ভালো লেগে থাকে তাহলে লাইক কর, শেয়ার কর আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবি না। টাটা।